এই ইমেজকে দেখুন। ওই সময় ইউরোপের ম্যাপ অনেকটা এইরকম ছিল। এটা হচ্ছে হিটলারের নাৎসি পার্টির জার্মানি, এটি হচ্ছে বেনিতো মুসোলিনির ইটালি, এটি হচ্ছে স্পেন যার শাসক ছিলেন জেনারেল ফ্রাঙ্কো, এটা হচ্ছে পোল্যান্ড, এটা হচ্ছে চেকোস্লোভাকিয়া, এটি হচ্ছে অস্ট্রিয়া, এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম দেশ ইউএসএসআর, এটা হচ্ছে ফ্রান্স, এটা হচ্ছে ব্রিটেন, এটা হচ্ছে হাঙ্গরি, এটা হচ্ছে যুগোস্লাভিয়া এবং বেলজিয়ামের মতো আরও অনেক দেশ আপনি এই ম্যাপে দেখতে পাবেন। তো হিটলারের উত্থান কিভাবে হয়েছিল সেটা আমরা জেনেছি। এখন নাৎসি পার্টি ইহুদিদের সাথে যেমন অপমানজনক ব্যবহার করছিল, সেই সময়ের মধ্যেই হিটলার রাইনল্যান্ড দখল করে নেয়। ভার্সাই চুক্তির শর্তানুযায়ী জার্মানিকে এই এলাকায় তার নিজস্ব সেনাবাহিনী ও বিমান বাহিনী রাখতে নিষেধ করা হয়েছিল, কিন্তু হিটলার এখানে 1936 সালে জার্মানির সেনাবাহিনী এবং বিমান বাহিনী উভয়ই মোতায়েন করে দেয়, যা ফ্রান্স এবং ব্রিটেন নীরব হয়ে দেখছিল। তারা হিটলারকে কিছুই বলেনি। এরপর জার্মানি এবং ইটালির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় যে যুদ্ধের সময় জার্মানি এবং ইটালি একে অপরকে সাহায্য করবে। এই চুক্তিকে ইতিহাসে রোম বার্লিন অক্ষ চুক্তি বলা হয়। এখানে রোম ইটালির রাজধানী এবং বার্লিন জার্মানির রাজধানী, আর এই অক্ষ নামের জন্যেই এই গ্রুপকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তি নাম দেওয়া হয়। এরপর জার্মানি জাপানের সাথেও পরস্পরকে সাহায্য করার চুক্তি করে, যার নাম ছিল জার্মানি জাপান প্যাক্ট, যার পর 1938 সাল পর্যন্ত জার্মানি শান্ত ছিল। এবার এই ইমেজকে ভালো করে দেখুন। এখানে একটি দেশ আছে অস্ট্রিয়া। তো 11ই মার্চ 1938 সালে জার্মানি সবার প্রথম অস্ট্রিয়ার উপর আক্রমণ করে, আর মাত্র দুদিনে মানে 13ই মার্চ অস্ট্রিয়াকে জার্মানির সাথে একীকরণ করা হয়। কিন্তু কেন? কারণ হিটলার মনে করতেন যে অস্ট্রিয়া কখনোই কোনো আলাদা দেশ ছিল না, এটি জার্মানির অংশ ছিল। কিন্তু ভার্সাই চুক্তির মাধ্যমে অস্ট্রিয়াকে জার্মানি থেকে আলাদা করে দেওয়া হয়, এই জন্য অস্ট্রিয়াকে আবার জার্মানির সাথে একীকরণ করা হয়। এবার এই ম্যাপকে দেখুন। হলুদ রঙের এই এলাকাটি হচ্ছে সুদেটানল্যান্ড, যা প্রথমে জার্মানির অংশ ছিল, কিন্তু ভার্সাই চুক্তির মাধ্যমে এই এলাকাটি চেকোস্লোভাকিয়াকে দেওয়া হয়। যদিও 1938 সালে এখানে অনেক জার্মান লোক বসবাস করত, তারা জার্মান ভাষায় কথা বলতো, কিন্তু চেকোস্লোভাকিয়ার নাগরিক হয়ে। তো হিটলার অস্ট্রিয়ার পর মার্চ মাসেই এখানেও আক্রমণ করেন এবং এই অংশটিও জার্মানির সাথে মিলিয়ে নেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে নয়। 1 অক্টোবর 1938 সালে ফ্রান্স, ব্রিটেন, ইটালি এবং জার্মানির মধ্যে একটি বৈঠক হয়, যাকে মিউনিক চুক্তি বলা হয়। তো মিউনিক চুক্তির মাধ্যমে চেকোস্লোভাকিয়ার এই সুদেটানল্যান্ডকে চিরতরে জার্মানিকে দেওয়া হয়, যার পর সবার মনে হয় যে হিটলার এইবার শান্ত হয়ে যাবে, কিন্তু এটা তো সবে শুরু ছিল। এরপর 1939 সাল শুরু হয়। এই বছরের মার্চ মাসে জার্মানি সম্পূর্ণ চেকোস্লোভাকিয়ায় আক্রমণ করে এবং চেকোস্লোভাকিয়াও জার্মানির সাথে যুক্ত হয়। এই ম্যাপে এটি হচ্ছে অস্ট্রিয়া এবং এটি হচ্ছে চেকোস্লোভাকিয়া। জার্মানি এই দুটি দেশকেই দখল করে নিয়েছিল। তো এইবার পালা ছিল পোল্যান্ডে। জার্মানি পোল্যান্ড আক্রমণ করার আগে ফ্রান্স ও ব্রিটেন মিলে পোল্যান্ডের সাথে চুক্তি করে যে যদি কোনো দেশ পোল্যান্ডকে আক্রমণ করে তাহলে ব্রিটেন এবং ফ্রান্স পোল্যান্ডকে রক্ষা করবে। ফ্রান্স এবং ব্রিটেনের পক্ষ থেকে এমন আশ্বাস এই পোল্যান্ড এবং রোমানিয়াকে দেওয়া হয়। এইদিকে হিটলার ইউএসএসআর এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করে, যাকে মোলোটোভ রিবেন্ট্রপ চুক্তি বলা হয়। এই ইমেজকে দেখুন। এটি হচ্ছে ইউএসএসআর এর পররাষ্ট্রমন্ত্রী মোলোটোভ এবং এটি হচ্ছে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী রিবেন্ট্রপ এবং এটি হচ্ছে ইউএসএসআর এর লিডার জোসেফ স্টালিন। তো 23 আগস্ট 1939 সালে এই দুটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর নামে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির মাধ্যমে সিদ্ধান্ত হয় যে জার্মানি এবং ইউএসএসআর একে অপরকে আক্রমণ করবে না। সারা বিশ্বকেও এই চুক্তির বিষয়ে এরকমটা বলা হয়, কিন্তু এই চুক্তির মাধ্যমে একটি ষড়যন্ত্র করা হয়েছিল, যাকে গোপন রাখা হয়। এই ষড়যন্ত্রের বিষয়ে কাউকে কিছু বলা হয়নি যে জার্মানি এবং ইউএসএসআর উভয়ই পোল্যান্ডের উপর আক্রমণ করবে এবং পরে পোল্যান্ডের অর্ধেক জার্মানি এবং অর্ধেক পোল্যান্ড ইউএসএসআর নিয়ে নেবে। এই ইমেজকে দেখুন। ঠিক হয়েছিল জার্মানি এই দিক থেকে পোল্যান্ডের উপর হামলা করবে এবং ইউএসএসআর এই দিক থেকে হামলা করবে এবং এই অংশটি জার্মানি নেবে এবং এই অংশটি ইউএসএসআর নেবে। তো এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার 7 দিন পর অর্থাৎ 1 সেপ্টেম্বর 1939 সালে এই দিক থেকে জার্মানি পোল্যান্ডের উপর হামলা করে, যার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। আর যেমনটা সিদ্ধান্ত হয়েছিল যে পোল্যান্ডের উপর হামলা হলে ব্রিটেন এবং ফ্রান্স পোল্যান্ডকে সাহায্য করবে, তাই জার্মানি হামলা করার 2 দিন পর অর্থাৎ 3 সেপ্টেম্বর 1939 সালে ফ্রান্স এবং ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং 17 সেপ্টেম্বর 1939 সালে ইউএসএসআর এই দিক থেকে পোল্যান্ডের উপর হামলা করে। আর মাত্র 20 দিনের মধ্যে মানে 6 অক্টোবরের মধ্যে পোল্যান্ড এই যুদ্ধ হেরে যায়, যার পর সিদ্ধান্ত অনুযায়ী পোল্যান্ডকে দুভাগে ভাগ করে অর্ধেক জার্মানিতে
এবং অর্ধেক ইউএসএসআর একীকরণ করা হয়, যেমনটা তাদের ষড়যন্ত্রে ঠিক হয়েছিল। তো এইবার পোল্যান্ডকে জয় করার পর 30 নভেম্বর 1939 সালে ইউএসএসআর ফিনল্যান্ডে আক্রমণ করে, যাকে ইতিহাসে উইন্টার ওয়ার বলা হয়, কারণ এখানে ফিনল্যান্ড এবং ইউএসএসআরের উভয় অঞ্চলই বরফে ঢাকা থাকত। এই যুদ্ধে 12 মার্চ 1940 সালে ফিনল্যান্ড আত্মসমর্পণ করে দেয়, মানে ইউএসএসআর এই রেড কালারের ফিনল্যান্ড দেশকে দখল করে নেয়। এবার এইদিকে ইউরোপকে জয় করার জন্য হিটলার একটি মাস্টার প্ল্যান বানান। এই মাস্টার প্ল্যানের একটি অংশ ছিল ব্লিটজক্রিগ আর্মি। এটি একটি জার্মান শব্দ, যার মানে হচ্ছে মোবাইল আর্মি, যারা খুবই তাড়াতাড়ি হামলা করত। মানে আগের মতো নয়, প্রথমে সেনাবাহিনী পায়ে হেঁটে লড়াই করতে যেত, যেমন প্রথম বিশ্বযুদ্ধে হয়েছিল। এর ফলে যুদ্ধ শেষ হতে অনেক সময় লাগতো, বা সৈনিকরা ট্রেঞ্চের মধ্যে লুকিয়ে থেকে যুদ্ধ করত। এই সব কিছু দেখে হিটলার জার্মান সেনাবাহিনীর জন্য ব্লিটজক্রিগের নতুন প্রযুক্তি গ্রহণ করেন। এখানে প্রথমে বিমান সামনে এগিয়ে যেত, যেগুলি বোমা বর্ষণের মাধ্যমে সামনে থাকা সবকিছু ধ্বংস করে দিত, এবং এই বিমানের পিছনে ট্রাক এবং গাড়িতে করে সেনাবাহিনী এগিয়ে আসত। এই টেকনিক ব্যবহার করে একদিনে 200 থেকে 300 কিলোমিটার পর্যন্ত এলাকা দখল করে নেওয়া যেত। এই কৌশলকে জার্মান সেনাবাহিনীর ব্লিটজক্রিগ টেকনিক বলা হতো। আর এই কৌশলকেই ব্যবহার করে 9 মার্চ 1940 সালে জার্মানি ছোট্ট দেশ ডেনমার্কের উপর আক্রমণ করে, আর মাত্র একদিনে ডেনমার্ক আত্মসমর্পণ করে দেয়। তারপর এখান থেকে জার্মানি নরওয়ের উপর আক্রমণ করে, এবং 9 জুন 1940 সালে নরওয়ে এই যুদ্ধ হেরে যায়। মানে নরওয়ে এবং ডেনমার্ক দুটি দেশই জার্মানির দখলে ছিল। আর এর আগে ফিনল্যান্ডকে ইউএসএসআর দখল করে নিয়েছিল। এটা হচ্ছে সুইডেন, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিরপেক্ষ ছিল। মানে সুইডেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেনি। এবার এই ম্যাপকে দেখুন, এখানে একটি দেশ আছে যার নাম হচ্ছে লাক্সেমবার্গ। তো জার্মানি এই দেশটির উপরে আক্রমণ করে, এবং 10 মে লাক্সেমবার্গ হার মেনে নেয়। এরপর জার্মানি এই হলুদ রঙের দেশ নেদারল্যান্ডের উপর আক্রমণ করে, এবং 14 মে নেদারল্যান্ডও যুদ্ধ হেরে যায়। যার পর জার্মানি লাল রঙের বেলজিয়ামের উপর হামলা করে, এবং 28 মে 1940 সালে বেলজিয়াম যুদ্ধে পরাজিত হয়। মানে এক মাসের মধ্যে জার্মানি এই 3টি দেশ লাক্সেমবার্গ, বেলজিয়াম এবং নেদারল্যান্ডকে দখল করে নেয়। কিন্তু কিভাবে? ব্লিটজক্রিগ টেকনিক ব্যবহার করে। এবার এখানে শুধু বাকি ছিল ফ্রান্স। তো জার্মানির হিটলার এবং ইটালির মুসোলিনির মধ্যে রোম বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু রোম মানে ইটালি তখনও পর্যন্ত যুদ্ধে যোগদান করেনি। আর এইবার ফ্রান্সের উপর হামলা করার পরিকল্পনা চলছিল। ফ্রান্স তখন খুবই শক্তিশালী দেশ ছিল। এই জন্য 10 জুন 1940 সালে ইটালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, আর মুসোলিনি মানে ইটালি ফ্রান্সকে এই দিক থেকে হামলা করে। এবং ওই একই দিনে জার্মানি ফ্রান্সকে এই বেলজিয়ামের উপর থেকে হামলা করে। জার্মানি প্রথম বিশ্বযুদ্ধেও আগে বেলজিয়ামকে দখল করে তারপর এখান থেকে ফ্রান্সকে আক্রমণ করেছিল, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধেও জার্মানি সেই একই কাজ করে। তো জার্মানি ও ইটালি মিলে 10 জুন 1940 সালে ফ্রান্সের উপর আক্রমণ করে। এটা হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিস। তো 14 জুন মানে মাত্র 4 দিনে জার্মানি প্যারিস দখল করে নেয়, এবং 21 জুন ফ্রান্সের মতো শক্তিশালী দেশও এই যুদ্ধে পরাজিত হয়। মানে ফ্রান্সের মতো শক্তিশালী দেশ মাত্র 11 দিনে জার্মানি ও ইটালির কাছে হেরে যায়। এটি সেই সময় একটি খুবই বড় ঘটনা ছিল, যার ফলে সারা বিশ্বে হিটলার নামের আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ এক বছরের মধ্যেই জার্মানি 9টি দেশকে দখল করে নিয়েছিল। এই ম্যাপকে দেখুন, জার্মানি প্রথমে অস্ট্রিয়া থেকে শুরু করেছিল, তারপর চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, লাক্সেমবার্গ, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং ফ্রান্স। এই কারণেই সারা বিশ্ব হিটলারকে ভয় পেতে শুরু করে। এবার জার্মানির একটাই শত্রু বাকি ছিল এই দিকে, আর সেটা ছিল ব্রিটেন। তো ফ্রান্সকে দখল করার পর জার্মানি ব্রিটেনকে আক্রমণ করে, যাকে ইতিহাসে ব্যাটেল অফ ব্রিটেন বলা হয়। এই ব্যাটেল অফ ব্রিটেন বিশ্বের প্রথম এমন যুদ্ধ ছিল যা আকাশে সংগঠিত হয়েছিল। এটি হচ্ছে সেই সময়ের একটি ছবি। জার্মানি এবং ব্রিটেনের বিমান একে অপরের উপর বোমা হামলা করত। জার্মান বিমান ব্রিটেনের লন্ডন শহরে কারখানা, ফ্যাক্টরি বা এমন কোনো জায়গা যা সেনাবাহিনীকে সাহায্য করত, সেই সব জায়গায় জার্মানি বোমাবর্ষণ শুরু করে। এছাড়াও ব্রিটেনের সাধারণ মানুষ যেখানে বসবাস করত, সেখানেও জার্মান বিমান দ্বারা বোমা হামলা করা হয়েছিল। এটিও সেই সময়ের একটি ছবি। এটি একটি ব্রিটিশ নাগরিক যে জার্মান বিমানকে নজর রাখছে। তো এই ব্যাটেল অফ ব্রিটেন শুধু আকাশে সংগঠিত হয়েছিল, মাটিতে কিছুই হয়নি। এই লড়াইয়ের মাধ্যমে হিটলারের একটাই উদ্দেশ্য ছিল যে যেন ব্রিটেন জার্মানির সাথে চুক্তি করে, কিন্তু এরকমটা কিছুই হয়নি, যার ফলে দুটি দেশই একে অপরের উপর বোমা হামলা জারি রেখেছিল। কিন্তু কিছুদিন পর ব্যাটেল অফ ব্রিটেন বন্ধ হয়ে যায়। আর এইদিকে সেই সময়ের মধ্যে ইউএসএসআরও ছোট ছোট দেশগুলিকে দখল করতে শুরু করে। ফিনল্যান্ডকে দখল করার পর 14 জুন 1940 সালে
ইউএসএসআর এই বাল্টিক দেশগুলিকে আক্রমণ করে, যার মধ্যে এই তিনটি দেশ সামিল ছিল: এস্টোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া, যাদেরকে 3 আগস্ট 1940 সালে ইউএসএসআর দখল করে নেয়। এবার এইদিকে ইটালিও অনেক দেশকে দখল করছিল। এই ম্যাপকে দেখুন, এটি হচ্ছে লিবিয়া, যেটি সেই সময় ইটালির একটি উপনিবেশ ছিল। যেমন আমাদের ভারত ব্রিটেনের উপনিবেশ ছিল, ঠিক তেমনই। আর এটা হচ্ছে মিশর, যেটি ব্রিটেনের উপনিবেশ ছিল। তো এই লিবিয়াতে যে ইটালির সেনাবাহিনী ছিল, তারা 13 সেপ্টেম্বর 1940 সালে এই মিশরের উপর আক্রমণ করে, যেখানে ব্রিটেনের সেনাবাহিনী ছিল। কিন্তু ইটালি এই অঞ্চলটি দখল করতে ব্যর্থ হয়, যার জন্য হিটলার নাৎসি জার্মান বাহিনীকে এখানে পাঠায় ইটালিকে সাহায্য করার জন্য। যার পর ইটালি ও জার্মান বাহিনী মিলে ব্রিটেনের সেনাবাহিনীকে পরাজিত করে। মানে লিবিয়ার সাথে সাথে মিশর ও ইটালির দখলে চলে যায়। এবার এখানে যে দেশ আছে সেটি হচ্ছে অ্যালবেনিয়া, যাকে এপ্রিল 1939 সালে ইটালি দখল করে নেয়। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগেই এই দেশটিকে দখল করা হয়েছিল, যেখান থেকে ইটালি আবার অক্টোবর 1940 সালে এই গ্রিসের উপর আক্রমণ করে এবং 28 অক্টোবর গ্রিসও আত্মসমর্পণ করে দেয়। মানে গ্রিসও ইটালি দখলে চলে যায়। তো এই সব কিছু হওয়ার পর অক্ষশক্তির জন্ম হয় এবং 27 সেপ্টেম্বর 1940 সালে জার্মানি, ইটালি এবং জাপানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে সিদ্ধান্ত হয় যে এই তিনটি দেশ একে অপরের উপর হামলা করবে না, কিন্তু কোনো দেশ যদি এই তিনটি দেশের মধ্যে কোনো একটি দেশের উপর হামলা করে, তাহলে এই তিনটি দেশই একে অপরকে সাহায্য করবে। এরপর 20 নভেম্বর 1940 সালে হাঙ্গেরি এই অক্ষশক্তিতে যোগদান করে এবং 22 নভেম্বর রোমানিয়াও তাই অক্ষশক্তিতে যোগ দেয়। এবং পরের বছর মানে 1 মার্চ 1941 সালে এই বুলগেরিয়াও অক্ষশক্তিতে প্রবেশ করে। তো এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর জার্মানি, ইটালি, হাঙ্গেরি এবং বুলগেরিয়া মিলে 6 এপ্রিল 1941 সালে এই যুগোস্লাভিয়ার উপর হামলা করে এবং 17 এপ্রিল যুগোস্লাভিয়া আত্মসমর্পণ করে দেয়, যার সাথে সম্পূর্ণ ইউরোপের প্রায় সব দেশের উপরেই অক্ষশক্তি দখল করে নেয়, শুধুমাত্র এই ব্রিটেন ছাড়া। এবার এই ম্যাপকে দেখুন, ব্লু রঙের এই সম্পূর্ণ এলাকা মুসোলিনি ও হিটলার দখল করে নিয়েছিলেন। শুধুমাত্র একটি দেশ সুইজারল্যান্ড প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনোটিতেই অংশগ্রহণ করেনি। তো হিটলার একটি ছোট জার্মানিকে অনেক বড় সাম্রাজ্যে পরিণত করে। যদি হিটলার এখানেই থেমে যেতেন, তাহলে আজ ইউরোপের মানচিত্র অন্যরকম হতো। কিন্তু হিটলার জার্মানির সাম্রাজ্য আরও প্রসারিত করতে চেয়েছিলেন, কারণ তিনি চাইতেন জার্মানরা বসবাসের জন্যে যেন অনেক জায়গা পায়, কৃষিকাজ করার জন্যে উর্বর জমি পায়। তো এইরকমই উর্বর জমি ছিল ইউএসএসআর এর কাছে, মানে বর্তমানে যেখানে ইউক্রেন ও ক্রিমিয়া আছে এই অঞ্চলটি। তাই এই জমিতে হিটলারের এক প্রকার নজর ছিল। হিটলার চাইতেন জার্মান জনগণ এখানে বসবাস করুক, এখানকার কৃষিযোগ্য জমিকে ব্যবহার করুক। কিন্তু এই সম্পূর্ণ এলাকা ইউএসএসআর এর অংশ ছিল। এই সম্পূর্ণ গ্রিন কালারের অংশটি তখন ইউএসএসআর এর অংশ ছিল। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধ জার্মানি এবং ইউএসএসআর মিলে শুরু করেছিল, তারা পোল্যান্ডকে আক্রমণ করে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এই সব কিছু আমরা প্রথম দিকে উল্লেখ করেছিলাম যে এই দুটি দেশের মধ্যে মলোটোভ-রিবেন্ট্রোপ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেখানে সিদ্ধান্ত হয় জার্মানি এবং ইউএসএসআর একে অপরকে হামলা করবে না। কিন্তু হিটলার ইউএসএসআরকে বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন ইউএসএসআর যে কোনো সময়ই চুক্তি ভঙ্গ করে জার্মানিকে আক্রমণ করতে পারে। সুতরাং এই জন্য তিনি চাইতেন ইউএসএসআর হামলা করার আগে জার্মানি ইউএসএসআর এর উপর আক্রমণ করুক, যাতে বসবাসের জন্য অনেক জায়গা এবং কৃষিকাজের জন্য অনেক উর্বর জমি পাওয়া যায়। এটি ওই সময়ের একটি বিখ্যাত ড্রয়িং। এটি হিটলার এবং এটি স্টালিন দুজনে মিলে সম্পূর্ণ ইউরোপকে দখল করে নেন। কিন্তু দুজনের পিছনেই বন্দুক আছে, মানে কেউ একে অপরকে বিশ্বাস করত না। এই জন্য এই ড্রয়িংটি ডাউটফুল ফ্রেন্ডস মানে সন্দেহসূচক বন্ধুত্ব নামে পরিচিত। কিন্তু এই ইমেজে হিটলার স্টালিনের উপর আক্রমণ করছে, মানে জার্মানি ইউএসএসআর এর উপর হামলা করে। এবার ইউএসএসআর এর উপর আক্রমণ করা মানে নিজের পায়ে কুড়ুল মারা, কারণ এর আগেও ফ্রান্সের সম্রাট নেপোলিয়ান সমগ্র ইউরোপ জয় করার পর ইউএসএসআর এর উপর আক্রমণ করেন। কিন্তু কি হয়েছিল? নেপোলিয়ান যুদ্ধ হেরে গিয়েছিলেন। এরপর প্রথম বিশ্বযুদ্ধের সময়ও জার্মানি ইউএসএসআর এর উপর আক্রমণ করে, সেখানেও জার্মানি হেরে যায়। সবাই ইউএসএসআর এ গিয়ে পরাজিত হওয়ার কারণ হচ্ছে সেখানকার বরফে ঢাকা ভূমি এবং ঠান্ডা, বিশেষ করে শীতকালে। কারণ এইরকম ঠান্ডায় শুধুমাত্র ইউএসএসআর এর সেনাবাহিনী যুদ্ধ করতে সক্ষম ছিল। তাদের এমন অবস্থায় যুদ্ধ করার অভ্যাস ছিল। কিন্তু অন্য কোনো দেশের সেনাবাহিনী, সেটা নেপোলিয়ান বা জার্মানি হোক,
তারা ইউএসএসআর এর ঠান্ডা সহ্য করতে অক্ষম ছিল, কারণ তারা এইরকম ঠান্ডা ও বরফের মধ্যে লড়াই করতে অভ্যস্ত ছিল না। এখন হিটলার এই সব কিছুই জানতেন, এই জন্য তিনি একটি বিরাট পরিকল্পনা করেন ইউএসএসআর এর উপর আক্রমণ করার জন্য। এবার এই ইমেজকে দেখুন, এই সব দেশগুলির উপর হিটলারের দখল ছিল। তো এই সব দেশগুলির সেনাবাহিনীকে জার্মান নাৎসি বাহিনীর সাথে সামিল করা হয়। এই বাহিনীতে শুধুমাত্র বুলগেরিয়ার সেনাবাহিনী যোগদান করেনি, কারণ বুলগেরিয়ার জনগণ ইউএসএসআর এর উপর আক্রমণ করার জন্য অস্বীকার করেছিল। তো বাকি এই সব দেশগুলির সেনাবাহিনীকে একত্রিত করা হয়। ইতিহাসে এই ঘটনা অপারেশন বারবারোসা নামে পরিচিত। তাছাড়াও এই ঘটনাকে ইতিহাসের সবচেয়ে বড় অপারেশন বলা হয়, কারণ একসাথে এত বড় সেনাবাহিনী এর আগে ইতিহাসে কখনো যুদ্ধের জন্য সামিল করা হয়নি। মানে কখনো এত বড় সেনাবাহিনী একসাথে যুদ্ধ করেনি। এবার এই ম্যাপকে দেখুন, এই অপারেশন বারবারোসার জন্য হিটলার টোটাল 38 লক্ষ সৈনিককে জড়ো করেছিলেন। কত? 38 লক্ষ। এছাড়াও এই অপারেশনের জন্য 3500 ট্যাঙ্ক, 3000 যুদ্ধ বিমান, 6000 গাড়ি, যেগুলি সৈনিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত, এবং 7 লক্ষ ঘোড়া অপারেশন বারবারোসার জন্য সামিল করা হয়েছিল, যাতে ইউএসএসআরকে পরাজিত করা যায়। এই ম্যাপকে দেখুন, এখানে যে হলুদ রঙের বর্ডার আছে তার এই দিকের এলাকাগুলি অক্ষশক্তি মানে হিটলারের দখলে ছিল, এবং এই দিকের এলাকাগুলি ইউএসএসআর এর অংশ ছিল। তো অপারেশন বারবারোসা এই হলুদ রঙের বর্ডার থেকে এই লাল রঙের বর্ডারের মধ্যে সংগঠিত হয়েছিল। এটি শুরু হয়েছিল 22শে জুন 1941 সালে, এবং এক মাস পর মানে 22শে জুলাই ইউএসএসআর এর এই সম্পূর্ণ কালো রঙের এলাকাগুলি জার্মানি দখল করে নিয়েছিল। এরপর 22শে আগস্ট পর্যন্ত এই যে হালকা কালো রঙের এলাকাগুলি আছে সেগুলিও জার্মানি দখল করে নেয়। এরপর 22শে সেপ্টেম্বর পর্যন্ত এই যে ধূসর রঙের এলাকা রয়েছে সেটিও জার্মান বাহিনী দখল করে নেয়। এরপর 5ই ডিসেম্বর 1941 সাল পর্যন্ত এই হালকা ধূসর রঙের এলাকাগুলি হিটলারের দখলে চলে আসে। এবার এই ম্যাপকে দেখুন, যদিও এই ম্যাপটি একটি ভিন্ন ভাষা, কিন্তু আপনাকে ব্যাখ্যা করার জন্যে আমি এটিকে ব্যবহার করব। তো এখানে প্রথমে 3টি বাল্টিক দেশ ছিল, এস্টোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া, যেগুলিকে যুদ্ধের প্রথম দিকেই ইউএসএসআর দখল করে নিয়েছিল। কিন্তু অপারেশন বারবারোসার মাধ্যমে জার্মান বাহিনী এই 3টি দেশের উপরই দখল করে নেয়, এবং এখান থেকে জার্মান বাহিনী ইউএসএসআর এর এই বিখ্যাত শহর লেনিনগ্রাদকে দখলে নেয়, যাকে বর্তমানে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহর বলা হয়। প্রথমে এই শহরের নাম লেনিনের নামের উপর ভিত্তি করে লেনিনগ্রাদ রাখা হয়। এছাড়াও জার্মান বাহিনী মস্কো শহর দখল করার চেষ্টা করে। এটি হচ্ছে ইউএসএসআর এর মস্কো শহর। মানে এই ম্যাপে আপনি দেখতে পাবেন যে এই লাল রঙের লাইন থেকে এই হলুদ রঙের লাইন পর্যন্ত ইউএসএসআর এর যে এলাকা ছিল সেগুলি অক্ষশক্তি মানে হিটলার দখল করে নেন। এই সব কিছু হয়েছিল 22শে জুন থেকে 5ই ডিসেম্বর 1941 সালের মধ্যে, মানে মাত্র 6 মাসে। কিন্তু কেন? কারণ ইউএসএসআর এ তখনও পর্যন্ত শীতের মরশুম আসেনি, সেই জন্য হিটলারের সেনাবাহিনী ইউএসএসআর এর এত ভিতরে প্রবেশ করতে পেরেছিল। কিন্তু ডিসেম্বর 1941 সালে ইউএসএসআর এর শীতকাল শুরু হয়ে যায়, সেই জন্য জার্মান বাহিনী এই লাল রঙের বর্ডারের কাছে থেমে যায়। তো এখানে ইউরোপে অপারেশন বারবারোসা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই প্রশান্ত মহাসাগরে জাপান একটি বিরাট বড় ভুল করে। 1940 সালে জাপান, জার্মানি এবং ইটালির মধ্যে ট্রাইপারটাইট প্যাক্ট স্বাক্ষরিত হয়েছিল, মানে জাপানও হিটলারের পক্ষে ছিল। এর অর্থ হলো এই যে জার্মানির শত্রু হবে সে জাপানেরও শত্রু হবে। তো এই ফ্রান্স, ব্রিটেন এইসব মিত্রশক্তির দেশগুলি জার্মানির শত্রু ছিল, আর সেই সময় ফ্রান্স ও ব্রিটেনের বিশ্বজুড়ে উপনিবেশ ছড়িয়েছিল। এবার এই ম্যাপকে আবার দেখুন, এই হলুদ রঙের যে দেশগুলি আছে সেগুলি ব্রিটেনের উপনিবেশ ছিল, যেমন আমাদের ভারত, বার্মা, মালয়েশিয়া, পাপুয়া নিউ গিনি এবং এই সমস্ত ছোট দ্বীপগুলি ব্রিটেনের উপনিবেশ ছিল। আর এই ব্লু রঙের দেশগুলি যেমন ইন্দোনেশিয়া ফ্রান্সের উপনিবেশ ছিল। এছাড়া আমেরিকারও কিছু উপনিবেশ ছিল, যেমন ফিলিপিন্স ও হাওয়াই দ্বীপ। তো 1937 সাল থেকে জাপান ও চীনের মধ্যে যুদ্ধ চলছিল। এরপর জাপান আস্তে আস্তে এই উপনিবেশগুলিকে আক্রমণ করা শুরু করে। এই বার্মা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, সুমাত্রা, পাপুয়া নিউ গিনি এমনকি অস্ট্রেলিয়ার খুব কাছাকাছি পর্যন্ত জাপান পৌঁছে যায়। আর এই পাপুয়া নিউ গিনি থেকেই জাপান অস্ট্রেলিয়ার উপর অনেক বোমা হামলা করেছিল। এছাড়াও এই বার্মা থেকে জাপান ও আইএনএ সেনাবাহিনী মিলে ভারতের অসম রাজ্যে আক্রমণ করে। সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ বা আইএনএ মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি
ভারতের এই অংশে আক্রমণ করে। তো এখানে দুটি বড় বড় ব্যাটেল হয়েছিল, ব্যাটেল অফ ইম্ফল এবং ব্যাটেল অফ কোহিমা। এই ব্যাটেলগুলি মূলত ব্রিটিশদের বিরুদ্ধে হয়, যেখানে ব্রিটিশরা আইএনএ এবং জাপানের সেনাবাহিনী উভয়কেই এই এলাকা থেকে পিছনে সরিয়ে দেয়। তো এই ছোট দেশ জাপান প্রশান্ত মহাসাগরের ছোট ছোট দ্বীপগুলি এবং প্রায় সমস্ত দেশগুলিকে নিজের দখলে নিয়ে নেয়, কারণ জাপানের নৌবাহিনী সেই সময় খুবই শক্তিশালী ছিল, যেখানে ব্যবহার হওয়া তেল আমেরিকার কাছ থেকে আসত। তো জাপানের কর্মকাণ্ড দেখে আমেরিকা জাপানকে তেল দেওয়া বন্ধ করে দেয়। তেল ছাড়া আরও যেসব জিনিস জাপান আমেরিকা থেকে আমদানি করত, সেই সব জিনিসের উপর আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করে, যার মধ্যে জাপানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তেল। তো এই নিষেধাজ্ঞার জন্যে জাপানও সমস্যায় পড়ে যায়। এই জন্য 1941 সালের 7 এবং 8 ডিসেম্বর জাপান আমেরিকা এই পার্ল হারবারে আক্রমণ করে দেয়। ইতিহাসে পার্ল হারবারের আক্রমণ একটি বিখ্যাত ঘটনা, যার সম্পর্কে আপনি শুনেই থাকবেন। তো এই সমগ্র প্রশান্ত মহাসাগরে আমেরিকার যদি কোনো বৃহত্তম বন্দর ও সামরিক ঘাঁটি থাকে, তাহলে সেটি ছিল এই পার্ল হারবার, যেটি আমেরিকার এই হাওয়াই স্টেটের একটি দ্বীপ ছিল। তো এখানে এই হামলার জন্যে আমেরিকার প্রায় 2500 সৈনিক শহীদ হয়ে যায়, বহু আমেরিকান যুদ্ধজাহাজ জলে ডুবে যায়, বহু যুদ্ধবিমান নষ্ট হয়ে যায়। তো পার্ল হারবারে এই ধ্বংসযজ্ঞ দেখার পর মিত্রপক্ষের হয়ে 8 ডিসেম্বর 1941 সালে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তো প্রশান্ত মহাসাগরের আশেপাশের বহু দেশ এবং দ্বীপগুলির উপর জাপানের দখল হয়ে গিয়েছিল। আমেরিকা এই সব কিছু দেখে এই দ্বীপ এবং দেশগুলিতে তার নিজের সেনাবাহিনী মোতায়েন করে। সবার প্রথম আমেরিকা নিজের উপনিবেশ ফিলিপিন্সে তার সেনাবাহিনী নামায়, তারপরে ইন্দোচীন মানে ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া এবং সিঙ্গাপুরে আমেরিকা তার সেনাবাহিনী মোতায়েন করে, যাতে জাপানের উপর হামলা করা যায়। তো এই প্রশান্ত মহাসাগরে আমেরিকা জাপানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর এইদিকে জার্মানি এবং ইটালিও মানে অক্ষশক্তিও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মোটামুটি পার্ল হারবারে জাপান যুদ্ধ জিতে গিয়েছিল। এরপর 8 ডিসেম্বর এই ওয়েক আইল্যান্ডে আমেরিকা ও জাপানের মধ্যে আরও একটি যুদ্ধ সংগঠিত হয়, যেখানে জাপান আবার জয়লাভ করে। তারপর 7 জানুয়ারি 1942 সালে এই ফিলিপিন্সে ব্যাটেল অফ বাটান সংগঠিত হয়, এখানেও জাপান জিতে যায়। তো শুধুমাত্র এই 3টি ব্যাটেলে জাপান প্রথম দিকে জিতেছিল। বাকি যেসব ব্যাটেল এই প্রশান্ত মহাসাগরে আমেরিকা ও জাপানের মধ্যে হয়েছিল, সেগুলির কোনোটিতেই জাপান আর জয়লাভ করতে পারেনি। মানে এই প্রশান্ত মহাসাগরে আমেরিকা ও জাপানের মধ্যে টোটাল 30টি ব্যাটেল আলাদা আলাদা জায়গায় সংগঠিত হয়, যার মধ্যে ওয়েক আইল্যান্ড, ব্যাটেল অফ বাটান এবং পার্ল হারবার ছাড়া সমস্ত ব্যাটেলে আমেরিকা জয়লাভ করে। কিন্তু এই সমস্ত ব্যাটেলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ব্যাটেল অফ মিডওয়ে। এটি হচ্ছে মিডওয়ে আইল্যান্ড, জাপান এই ব্যাটেলে পরাজিত হয়। এরপর ব্যাটেল অফ গোডাল ক্যানাল, যেটি এখানে সলোমন আইল্যান্ডে সংগঠিত হয়েছিল, এই ব্যাটেলেও তাই জাপান পরাজিত হয়। বলতে গেলে এখান থেকে প্রত্যেক লড়াইয়ে জাপান আমেরিকার কাছে পরাজিত হতে শুরু করে এবং আস্তে আস্তে প্রশান্ত মহাসাগরে যতগুলি দেশ এবং আইল্যান্ডের উপর জাপানের দখল ছিল, সেই সব দেশ ও দ্বীপগুলিকে আমেরিকা স্বাধীন করতে শুরু করে। কিন্তু সমুদ্রে এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে যেতে অনেক সময় লাগে। এই জন্য পরবর্তী 2 বছর ধরে মানে 1944 সাল পর্যন্ত জাপান ও আমেরিকা একে অপরের সাথে যুদ্ধে লেগে থাকে এই প্রশান্ত মহাসাগর জুড়ে। এখন আবার অপারেশন বারবারোসায় ফিরে আসা যাক। বিশ্বের বৃহত্তম অপারেশন অক্ষশক্তি ইউএসএসআর এর উর্বর জমি দখল করার জন্য চালু করেছিল, আর অক্ষশক্তি মানে হিটলার এই কাজে অনেক সফলতাও পেয়েছিলেন। কিন্তু এরই মধ্যে ইউএসএসআর এ শীতকাল শুরু হয়ে যায় ডিসেম্বর 1942 সালে। এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। এবার এরপর কি হয়েছিল আসুন সেই বিষয়ে আলোচনা করি। তো জার্মান বাহিনী এই ডটেড বর্ডার পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আর জার্মান বাহিনী ইউএসএসআর এর বড় বড় শহর যেমন লেনিনগ্রাদ মানে আজকের সেন্ট পিটার্সবার্গ, এই মস্কো, এই স্টালিনগ্রাদ যেটি ইউএসএসআর এর লিডার স্টালিনের নামের উপর রাখা হয়, এবং এই মধ্যবর্তী এলাকা ইউএসএসআর এর কিছু প্রাচীন শহর যেমন কিভ সমেত আরও অনেক শহরকে জার্মান বাহিনী দখল করে নেয়। তো এই অপারেশন বারবারোসার সময় দুটি বিশ্ববিখ্যাত ঘটনা ঘটে। প্রথমটি হচ্ছে সিজ অব লেনিনগ্রাদ এবং দ্বিতীয়টি হচ্ছে ব্যাটেল অফ স্টালিনগ্রাদ। সিজ অব লেনিনগ্রাদ মানে লেনিনগ্রাদ শহরে জার্মান নাৎসি বাহিনী 2 বছর ধরে লক লাগিয়ে দেয়, মানে শহরের ভিতরে আসা যাওয়া বন্ধ ছিল। শহরের ভিতরে সমস্ত সাধারণ মানুষ ঘরের মধ্যেই আবদ্ধ ছিল, যার জন্য লেনিনগ্রাদে খাদ্য ও পানীয় সরবরাহ বন্ধ হয়ে যায়, যার কারণে শহরের মধ্যে লক্ষ লক্ষ সাধারণ মানুষ অনাহারে মারা যায়।
দ্বিতীয় ঘটনা ব্যাটেল অফ স্ট্যালিনগ্রাদ ইউএসএসআর এর জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট ছিল, কারণ প্রথমবার ইউএসএসআর এর সেনাবাহিনী জার্মান নাৎসি বাহিনীকে পিছনে সরিয়ে ফেলতে সফল হয়েছিল। বলতে গেলে এখান থেকেই জার্মান নাৎসি বাহিনী পিছনে হটতে শুরু করে, মানে এখান থেকেই হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে হারতে শুরু করেছিল। অর্থাৎ যেমন প্রশান্ত মহাসাগরে আমেরিকা বিভিন্ন দেশ ও দ্বীপগুলিকে স্বাধীন করতে আরম্ভ করে, তেমনি ইউরোপে ইউএসএসআর তার নিজের শহরগুলিকে স্বাধীন করতে শুরু করেছিল, যেগুলি মূলত হিটলারের নাৎসি জার্মান বাহিনী দখল করে রেখেছিল। ইতিহাসে অপারেশন বারবারোসাকে এই জন্য এত রক্তক্ষয়ী ও বিপজ্জনক অপারেশন বলা হয়েছে, কারণ এই সময় টোটাল 1 কোটি সাধারণ মানুষ অনাহারে ও বোমা হামলায় মারা যায়। এছাড়াও 8 লক্ষ ইউএসএসআর এর সৈনিক শহীদ হয় আর হাজার হাজার সৈনিক নিখোঁজ হয়ে যায়, যারা আর কখনো ফিরে আসেনি। তো এই জন্যেই অপারেশন বারবারোসাকে ইতিহাসের সবচেয়ে বড় অপারেশন বলা হয়।